কেমন আছো তোমরা? ভালোভাবে পড়াশোনা করছো তো? দেখো, আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখা যাক বিজ্ঞান কি। মনোবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ। এখন প্রশ্ন হচ্ছে, মনোবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়? তো দেখি আমরা বিজ্ঞান কাকে বলে। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে যথাযথ ও সুসংবদ্ধ জ্ঞানকে কি বলা হয়? বিজ্ঞান। অর্থাৎ সুবিন্যস্ত ও সুব্যবস্থিত অবস্থায় কোনো ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি সেটাকে বিজ্ঞান বলা হয়। কোনো বিষয় বিজ্ঞান কিনা তা নির্ভর করে, দেখো কয়টা বিষয়ের উপরে? 4টা বিষয়ের উপরে। কি কি? দেখো, কোনো বিষয় বিজ্ঞান কিনা নির্ভর করে 4টি বিষয়ের উপরে, যথা 1 নম্বর বিষয়বস্তু, 2 নম্বর বৈজ্ঞানিক পদ্ধতি, 3 নম্বর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, 4 নম্বর প্রয়োগশীলতা। তো বিষয়বস্তু 1 নম্বর কি? বিষয়বস্তু। বিজ্ঞানের বিষয়বস্তু কতগুলো বৈশিষ্ট্যের উপরে নির্ভরশীল। 1 নম্বর হচ্ছে কি? বিজ্ঞানের বিষয়বস্তু পর্যবেক্ষণযোগ্য হতে হবে। 2 নম্বর হচ্ছে বিজ্ঞানের বিষয়বস্তু সম্বন্ধে গবেষকগণ একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারে। 3 নম্বর হচ্ছে কি? বিজ্ঞানের বিষয়বস্তু প্রমাণযোগ্য হতে হবে। আর মনোবিজ্ঞানের বিষয়বস্তু কি? মনোবিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ। মনোবিজ্ঞানের বিষয়বস্তু বিজ্ঞানের বিষয়বস্তুর উল্লেখিত বৈশিষ্ট্যগুলো পুরোপুরিভাবেই পূর্ণ করে। সুতরাং কি বলা যায়? বিষয়বস্তুর দিক থেকে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে কি? বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতিটা কি? দেখো, বিজ্ঞানের সবচেয়ে বড় পরিচয় হলো তার গবেষণা পদ্ধতি। গবেষণা যদি বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ম অনুসারে হয় তবে তাকে বিজ্ঞান বলা যায়। বৈজ্ঞানিক পদ্ধতির আবার কতগুলো নীতির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর
বৈজ্ঞানিক পদ্ধতি 6টা নীতির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর কার্যকরী সংজ্ঞা, 2 নম্বর ব্যক্তি নিরপেক্ষতা, 4 নম্বর নিয়ন্ত্রণ, 5 নম্বর পুনরাবৃত্তি, 5 নম্বর পুনরাবৃত্তি, 5 নম্বর সাধারণীকরণ, 6 নম্বর যথার্থতা প্রমাণ। তো কার্যকরী সংজ্ঞা দেখো, কার্যকরী সংজ্ঞা কাকে বলে? যে বিষয় বা বস্তু সম্পর্কে গবেষণা করা হয় তা সুস্পষ্টভাবে চিহ্নিত করে এবং সহজে পর্যবেক্ষণ করে ব্যাখ্যা প্রদান করাই হচ্ছে কার্যকরী সংজ্ঞা। বৈজ্ঞানিকগণ যখন কোনো বিষয় সম্পর্কে গবেষণা করেন তখন তিনি উক্ত বিষয়ের একটা কার্যকরী সংজ্ঞা প্রদান করেন। কার্যকরী সংজ্ঞা ছাড়া গবেষণা বিষয় অস্পষ্ট হয়ে পড়ে এবং উক্ত বিষয় সম্পর্কে দ্ব্যর্থহীন সিদ্ধান্ত পাওয়া যায় না। আর মনোবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে কি? প্রাণীর আচরণ। প্রাণীর বহুবিধ আচরণ আছে। এই বহুবিধ আচরণের মধ্যে থেকে গবেষকগণ যে আচরণটি বেছে নিয়ে তার সম্পর্কে তিনি একটা কার্যকরী সংজ্ঞা প্রদান করেন। এ গেল আমাদের কার্যকরী সংজ্ঞা। তারপরে ব্যক্তি নিরপেক্ষতা। মনোবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ, আর প্রাণীর এই আচরণ ব্যক্তি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রাণীর এই আচরণ একজন বিজ্ঞানী যেভাবে অনুসন্ধান করেন অন্যরাও ঠিক তদ্রূপ করতে পারেন। এই ব্যক্তি নিরপেক্ষতার কারণেই মনকে বাদ দিয়ে আচরণকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি? নিয়ন্ত্রণ। পরীক্ষণ পদ্ধতি আরেকটা, বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরীক্ষণ পরিবেশের নিয়ন্ত্রণ। পরীক্ষণ পরিবেশের নিয়ন্ত্রণ করতে না পারলে তাকে বিজ্ঞানসম্মত পদ্ধতি বলা যায় না। পরীক্ষণ পদ্ধতিতে সাধারণত অনির্ভরশীল চল প্রয়োগ করে নির্ভরশীল চলে কি পরিবর্তন আসে তা লক্ষ্য রাখা হয় এবং অন্যান্য অবাঞ্ছিত চল থেকে পরীক্ষণ পরিস্থিতিকে মুক্ত রাখা হয়, যেমন বাইরের শব্দ বা কোলাহল, আলোর তীব্রতা, কক্ষের তাপমাত্রা প্রভৃতি। এখানে অনির্ভরশীল চল আর নির্ভরশীল চল বলতে কি বোঝায়? দেখো, তোমাদের পূর্বের ক্লাসে আমি চল সম্পর্কে আলোচনা করেছি, মনে আছে? চল কাকে বলে? চল কাকে বলে? দেখো, পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য, পারিপার্শ্বিক উপাদান পরিবর্তনের সাথে সাথে ব্যক্তির আচরণও পরিবর্তন লক্ষ্য করা যায়। আর মনোবিজ্ঞানের ভাষায় এ সমস্ত পরিবর্তনশীল উপাদান, বৈশিষ্ট্য, গুণ ও আচরণকে চল বলা হয়। অর্থাৎ সংক্ষেপে কি বলা হয়? যা পরিবর্তনশীল এবং যাকে পরিবর্তন করা হয় তাকে চল বলা হয়। চল কত প্রকার মনে আছে? চল 4 প্রকার: অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, বাহ্যিক চল এবং মধ্যবর্তী চল। অনির্ভরশীল চলটা কি? দেখো, নির্ভরশীল চল হচ্ছে বাইরের উদ্দীপক, আর নির্ভরশীল চল হচ্ছে ওই উদ্দীপক সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া। পরীক্ষণে নিয়ন্ত্রণ বলতে অনির্ভরশীল চলের সঙ্গে নির্ভরশীল চলের সম্পর্ক সুস্পষ্টভাবে চিহ্নিত করে অন্যান্য সব অবাঞ্ছিত চল থেকে পরীক্ষণ পরিবেশকে নিয়ন্ত্রণ করে পরীক্ষণ কার্য পরিচালনা করা। আর মনোবিজ্ঞানের গবেষণা নিয়ন্ত্রিত পরিবেশে জীবের আচরণ সম্পর্কে গবেষণা করা হয়। 4 নম্বর পয়েন্ট কি? পুনরাবৃত্তি। পরীক্ষণ পদ্ধতি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পুনরাবৃত্তি। পূর্বে পরীক্ষিত কোনো বিষয় বা বস্তুকে নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় সৃষ্টি করে পরীক্ষণ কার্য পরিচালনা করা হয়। আর মনোবিজ্ঞানের গবেষণায় এই বৈশিষ্ট্য পুরোপুরিভাবে বিদ্যমান। 5 নম্বর কি? সাধারণীকরণ। স্বল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকেই বলা হয় সাধারণীকরণ। দেখো, তোমাদের ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকে, এই 100 জন স্টুডেন্টকে একে একে গবেষণা করা সম্ভব না, তাই 100 জন স্টুডেন্টকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথম দলে 50 জন এবং দ্বিতীয় দলে 50 জন। এই প্রথম দলের 50 জনের মধ্যে থেকে একজনকে দলীয় প্রতিনিধি বানানো হয় এবং দ্বিতীয় দলের 50 জনের মধ্যে থেকে আরেকজনকে দলীয় প্রতিনিধি বানানো হয়। এই 2 জন দলীয় প্রতিনিধির উপরে গবেষণা করে যে
প্রাপ্ত তথ্য পাওয়া যায় তার ভিত্তিতে 100 জন স্টুডেন্ট সম্পর্কে একটা সাধারণ সূত্র প্রণয়ন করা হয়। এটাকেই বলা হচ্ছে সাধারণীকরণ। বোঝা গেছে সাধারণীকরণ কাকে বলে? এখন যথার্থতা প্রমাণ। 6 নম্বর পয়েন্ট কি? যথার্থতা প্রমাণ। যথার্থতা প্রমাণ হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য। যথার্থতা প্রমাণ অর্থাৎ বৈজ্ঞানিকগণ যখন তার গবেষণার ফলাফল প্রকাশ করেন, অন্যান্য দেশের বিজ্ঞানীগণও তা হুবহু পুনরুৎপাদন করে ফলাফল যাচাই করে দেখতে পারে। মনোবিজ্ঞানীর গবেষণার প্রাপ্ত তথ্য অন্যান্য মনোবিজ্ঞানী পুনরায় পুনরুৎপাদন করে এর সত্যতা যাচাই করে দেখতে পারেন। গেল আমাদের কয়টা পয়েন্ট? দুটো। বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি। এবার আসছে কি? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বিজ্ঞানের আরেকটি মাপকাঠি হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় পরীক্ষা নিরীক্ষা বহির্ভূত জ্ঞানকে আঁকড়ে ধরে না থেকে পরীক্ষা নিরীক্ষার বিষয়কে বিষয়বস্তু হিসাবে গ্রহণ করার মনোভাব পোষণ করা এবং তত্ত্ব ও তথ্যের পরিবর্তনের সাথে সাথে পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তুকে গ্রহণ করার দৃষ্টিভঙ্গি একজন বিজ্ঞানী থাকতে হবে। আর মনোবিজ্ঞানীগণ কি করেন? দেখো, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পুরাতনকে বর্জন করে নিত্য নতুন তথ্যকে গ্রহণ করার মনোভাব পোষণ করেন। প্রথম পর্যায়ে মনোবিজ্ঞানকে আত্মা বা মনের বিজ্ঞান বলা হতো, কিন্তু দেখো এই আত্মার সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করা যায় না। তাই বর্তমানে আত্মাকে বাদ দিয়ে আচরণ ও মানসিক প্রক্রিয়াকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক করা হয়েছে। 4 নম্বর পয়েন্ট কি? প্রয়োগশীলতা। বিজ্ঞানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োগ বা এর ব্যবহার। যে জিনিস বা বিষয় বাস্তবে প্রয়োগ করা যায় না তাকে বিজ্ঞান বলা যায় না। মনোবিজ্ঞানের গবেষণার প্রাপ্ত তথ্য ও সূত্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরীভাবে প্রয়োগ করা হচ্ছে। আজ মনোবিজ্ঞানের বহুমুখী প্রয়োগ লক্ষ্য করা যায়, যেমন শিল্প, কলকারখানা, শিক্ষা, চিকিৎসা, সমাজ জীবন, রাষ্ট্রজীবন, ব্যক্তি জীবন প্রভৃতি ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রয়োগ লক্ষ্য করা যায়। সুতরাং বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতার কথা বিবেচনা করে মনোবিজ্ঞানকে নিঃসন্দেহে বিজ্ঞান বলা যায়। বুঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে কি, মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান? এর পূর্বের ক্লাসেও আমি তোমাদেরকে আলোচনা করেছি তোমাদের সঙ্গে যে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান। মনোবিজ্ঞানে পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে জীবন্ত প্রাণীর আচরণ। সেজন্য মনোবিজ্ঞানকে জীববিজ্ঞানের একটা শাখা বলা যায়। প্রাণীর আচরণ বিশ্লেষণ করলে দেখা যায় প্রাণীর আচরণ জৈব রাসায়নিক ঘটনাবলী, যেমন শরীরের গঠন, জৈব রাসায়নিক উপাদান ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জৈবিক বৈশিষ্ট্যের কারণেই কিন্তু প্রাণীর আচরণের পার্থক্য পরিলক্ষিত হয়। এদিক থেকে মনোবিজ্ঞানকে জীববিজ্ঞানের শাখা বলা হচ্ছে। প্রাণীর আচরণ শুধু জৈবিক ঘটনাবলী দ্বারাই প্রভাবিত হয় না, পারিপার্শ্বিক পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। একজন মানুষের আচরণ যেমন অন্যকে প্রভাবিত করে, অন্যের আচরণ দ্বারাও সে প্রভাবিত হয়। মানুষ যে সমাজে বসবাস করে সে সমাজ দ্বারা তার ব্যক্তিত্ব আচরণ প্রভাবিত হয়। কোনো সমাজে কৃষ্টি, কালচার, রীতি নীতি, অর্থসামাজিক অবস্থা সে সমাজের মানুষকে প্রভাবিত হয়। তাই মনোবিজ্ঞানকে সমাজবিজ্ঞানেরও একটি শাখা বলা হয়। প্রাণীর আচরণ ও কার্যাবলী নিয়ন্ত্রণে জৈবিক ঘটনাবলী যেমন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পারিপার্শ্বিক পরিবেশও ভূমিকাও কোনো অংশে কম নাই। সুতরাং সংক্ষেপে কি বলা হয়? মনোবিজ্ঞানকে জৈব সামাজিক বিজ্ঞান বলা হয়। বোঝা গেছে যে বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান। এ গেল আমাদের এই বিষয়বস্তু। এখন দেখো প্রথম অধ্যায়ে কি কি আছে। মনোবিজ্ঞানের 5টা দৃষ্টিভঙ্গি। তোমরা এমসিকিউ এর জন্য ভালোভাবে রিডিং করবা, আর মনোবিজ্ঞানের 14টা শাখা আছে, এগুলো রিডিং করে নিবা। আর প্রথম অধ্যায়ের অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর তোমরা ভালোভাবে রিডিং করবা ক ও খ প্রশ্নের উত্তরের জন্য। আর সমস্ত
অধ্যায়টা ভালোভাবে পড়ে নিবা তোমরা। আজকে থাক, আগামী দিন আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ।